My dear lovely students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার সাথে ক্লাস করতে করতে হয়তো অভ্যস্ত হয়ে পড়ছো টেকনিক্যাল ওয়েতে, ইজি ওয়েতে কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। হ্যাঁ, আজকেও রয়েছে তোমাদের জন্য আরেকটা টেকনিক্যাল ক্লাস, ইজি ক্লাস, ইউজিং রুলস, রাইট ফর্মস অফ ভার্বস। ভেঙে ভেঙে বললাম, অর্থাৎ কি আছে, রাইট ফর্মস অফ ভার্বস কিভাবে ব্যবহার করছি, রুলস গুলো সিস্টেমেটিক্যালি যাতে তুমি ইজিলি মনে রাখতে পারো, ঠিক সেভাবে। এর জন্য তোমার কি প্রয়োজন হবে? তোমার প্রয়োজন হবে জাস্ট ধৈর্য ধরে একটু সময় ব্যয় করে কোন রকম স্কিপিং না করে পুরো ভিডিওটা ওয়াচ করো। তুমি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, জাস্ট আমি বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরপরে চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, ওখানে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো পাচ্ছ কিনা। যদি পেয়ে থাকো আগে ওয়াচ করো, ওয়াচ করার পর যদি দেখো যে হ্যাঁ এই ধরনের ক্লাসগুলো তোমার জন্য ইউজফুল হবে, তুমি মনোযোগ দিয়ে ভালো করে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি তো অনুরোধ রইল, চ্যানেল যেভাবে সাবস্ক্রাইব করছো ওভাবেই থাক, আর আমার সঙ্গে কি ক্লাস করতেই থাকো, শিখতেই থাকো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন তাহলে দেখে নাও কিভাবে টেকনিক্যালি রুলস ইউজ করে রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ করতে হয়। ওকে, complete the following text with right forms of the verbs given in the boxes. তো এখানে বক্সেস বলতে বক্সে দেয়া নেই, ঠিক কোথায় দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে। এখানে তুমি বক্সের জায়গায় কি দেখবে, ব্র্যাকেট, ব্র্যাকেটস। ওকে, এটা মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য, তবে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে। এটা এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে 2016 সালে এবং বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। ওকে, তাহলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা সবার জন্য ইম্পর্টেন্ট। তো এই যে রাইট ফর্ম অফ ভার্ব করার নিয়মটা কি, তার জন্য আমি কতগুলো ওয়ের কথা বা মেথডের কথা তোমাদেরকে শিখিয়েছিলাম, অনেক আগে থেকে শিখিয়ে আসছে এই নিয়মগুলো কিভাবে সাকসেসফুলি করতে হবে, এবং আমার মনে হয় কি এটাই পারফেক্ট নিয়ম। রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ টানা। রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং অ্যান্ড লার্নিং দেন, সেই শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা। লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম আকার শেখা। নোয়িং টেন্স, ক্রিয়াকাল জানা। নোয়িং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়া মিল জানা। লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, পাঠ্যের অর্থ শেখা। আমার মনে হচ্ছে কি এটাই পারফেক্ট নিয়ম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, পুরো টেক্সটটা পড়তে হবে, এবং তুমি পড়তে গিয়ে তোমার সামনে যে নতুন ওয়ার্ডগুলো আসবে, যেগুলো তোমার অজানা, মিনিংগুলো অজানা, সেগুলো কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পরে কি করতে হবে, সেই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং সেগুলো শিখতে হবে। ওকে, সরি, এখানে দেখো আমি এটা যখন পড়েছি তখন মনে হয়েছে কি যে তোমাদের মধ্যে কারো কারো হয়তো কিছু ওয়ার্ড মিনিং কি কঠিন লাগতে পারে বা তোমাদের কারো কাছে নতুন লাগতে পারে। তো আমি এখন আর পড়ছি না জিনিসটা, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবে। আর নিয়মটা কি সেটাও বলে দিয়েছি, পড়ার পরে কি তোমার নতুন ওয়ার্ডগুলো সেগুলো আন্ডারলাইন করে তার অর্থ শিখতে হবে। তো আমি এখানে মনে করছি কি এখানে এই কয়েকটা শব্দ মনে হয় একটু কারো কাছে অজানা
বা ভুলে যাওয়ার মধ্যে পড়তে পারে, আর সে কারণে এগুলোর মিনিং আমি এখানে লিখে দিয়েছি। ফিজিক্যাল, শারীরিক, ময়েস্ট্যান্ড, ঘর্মাক্ত হওয়া বা ভিজে যাওয়া। বাল্ক, ভারী। প্রেসক্রিপশন, ব্যবস্থা। এই চারটা ওয়ার্ড মনে হচ্ছে কি কারো কারো অজানা বা ভুলে যাওয়ার মধ্যে থাকতে পারে, তাই এগুলো আমি কি করলাম তোমাদের জন্য লিখে দিলাম। নেক্সট আসছে কি দেখো, লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, অর্থাৎ ভার্বের যে ভার্বগুলো ব্র্যাকেটে এখানে দেয়া আছে, এই যে ব্র্যাকেটে দেয়া আছে সেগুলো কি জানতে হবে, অর্থ জানতে হবে, আর পাশাপাশি কি জানতে হবে, সেগুলো ফর্ম জানতে হবে। সেগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি। দেখো, লার্নিং ভার্বস মিনিং উইথ দ্য ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা। হয়তো তোমাদের সবারই জানা আছে, আবার আমি আমার প্র্যাকটিক্যাল টিচিং লাইফ থেকে দেখেছি যে ভার্বের কথা বললে হয়তো তোমরা সবাই জানো, কিন্তু যখন লিখতে দেওয়া হয় স্পেলিং এ ভুল করো, কিংবা ফর্মে কোথাও কোথাও কি হবে, সেখানে কি ডি যোগ হবে না ইডি যোগ হবে না টি যোগ হবে না আইএনজি হবে, সেটা নিয়ে কনফিউশনে পড়ে। আর সেটা যেন না হয় অন্তত এই এক্সারসাইজের মধ্যে, তাই আমি তোমাদের জন্য এই ভার্বের ফর্মগুলো লিখে দিয়েছি। এই ভার্বে যেসব ভার্বগুলো দেওয়া আছে সেগুলো অর্থ লিখে দিলাম। দেখো, অর্থ লিখে দিয়েছি, তারপর ফর্ম। আমরা আগে পড়েছিলাম ভার্বের ফর্ম হতে কয়টা, 3টা। অর্থাৎ এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছি, আসলে এটা হচ্ছে যে বেস ফর্ম। আমি এটাকে বেস ফর্ম বলি, বেস ফর্ম বলি। তো বেস ফর্মের প্রথমে কি জানতে হবে, মিনিং জানতে হবে, শব্দগুলোর অর্থ তোমাকে শিখে নিতে হবে, জানতেই হবে। তা না হলে এখানে তো ভার্বগুলো দেওয়া আছে, কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিতে যাবে তাদের তো কোথায় কোন ভার্ব বলবে সেটা দেওয়া থাকে না। সুতরাং সেক্ষেত্রে তোমাকে অর্থগুলো অবশ্যই জানতে হবে। এরপরে আসছে এস বা ইএস। এটা কিসের জন্য, এটা বিশেষ করে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সুতরাং এটা হচ্ছে সেই রুলের জন্য বা স্পেশালি সেই রুলটার জন্য। এরপরে আসছে ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হচ্ছে অতীতকাল, কি হবে সেটা এখানে লেখাই আছে। এরপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর আরেকটা আসছে দেখো প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটা কিরকম, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা একসাথে নাউনের মতো কাজ করে। ওকে, এরপরে আসছে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটটা কিরকম, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওয়ান বলা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অনেকে এই যে ভার্বের ফর্মগুলোকে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এভাবে স্পেন করে থাকে, সেটা ওনাদের ব্যাপার। তুমি তোমার মতো করে সেটা লিখতে পারো, আমি আমার মতো করে যেটা এতদিন পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে এসেছি, যেভাবে বুঝাচ্ছি সেটাই করাচ্ছি, আমি সেটা বদলাচ্ছি। ওকে, এখন দেখো লিভ। লিভ তো বাস করা, as well as forming lives, lived, lived, living, to live। তাহলে এখানে কি যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপেলে শুধু ডি যোগ হয়েছে, আর ফার্স্ট ফর্মে শুধু ডি যোগ হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেলে ই বাদ দিয়ে আইএনজি যোগ হয়েছে এখানে। তাহলে তোমার লক্ষণীয় বিষয় বা শিক্ষণীয় বিষয় কি, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপেলে আইএনজি যোগ হলো কোন কোন ভার্বের মধ্যে ই বাদ দিয়ে বা ওয়াই বাদ দিয়ে বা ই আই বাদ ই ওয়াই বাদ দিয়ে, এই ধরনের বাদ দিয়ে আইএনজি যোগ হচ্ছে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আন্ডারগো, সহ্য করা। আন্ডারগোস, underwent, undergone, undergoing, to undergo। আর টু আন্ডারগো ভার্বের সাথে অর্থাৎ টু এর সাথে ভার্বের বেস ফর্ম। তবে এই জিনিসটা তোমাকে একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, সবসময় কিন্তু টু থাকলে, পরবর্তী ভার্ব থাকলে তার কিন্তু বেস ফর্ম হয় না, কখনো কখনো আইএনজি ফর্মও হয়। সেটা কোন কোন ক্ষেত্রে হয় আমি তোমাদেরকে শিখিয়েছি, এটা একটু মনে রাখতে হবে। কয়েকটা প্রিপারেশনাল ফ্রেজ আছে, সে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো খেয়াল রাখতে হবে।
get পাওয়া, gets, got, gotten বা got, getting, to get, call, ডাকা, এগুলো খুব সহজ, এগুলো তোমরা সবাই জানো। তারপর নিয়ম যেভাবে আমি শিখিয়েছি, যেভাবে নিয়মে আছে বা যেভাবে তোমায় শিখতে হবে সেটাই এখানে বারবার করে বুঝাচ্ছি। calls, called, called, calling, to call, be হওয়া অর্থে is, ওই যে বললাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে as by is ফর্ম হয়, কিন্তু এখানে হবে be ভার্বে is, was বা were, এরপরে been, wasটা হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বাকি সবগুলোতে were, being, being, to be, prescribe বিহিত করা বা এটা ব্যবস্থা, এই প্যাসেজের মধ্যে বা টেক্সটে এটা হবে ব্যবস্থাপত্র বা ব্যবস্থাপত্র দেওয়া, পরামর্শ দেওয়া। prescribes, prescribed, prescribed, prescribing, to prescribe. move নড়াচড়া করা, moves, move, moved, moving, to move. get পাওয়া, gets, got, gotten, got, getting, to get. follow অনুসরণ করা, follows, followed, followed, following, to follow. relieve পরিত্রাণ পাওয়া, relieves, relieved, relieved, relieving, to relieve. ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের এই যে এই জিনিস, তিনটা জিনিস এখন হয়ে গেল নিয়ম অনুযায়ী। এখন টেন্স ক্রিয়া কাল জানা, অর্থাৎ ভার আমরা যে টেন্সের 12টা ফর্ম করছি, 3টা প্রকারভেদ আছে, প্রত্যেকটা প্রকারের 4টা করে আবার উপবিভাগ বা সাব ডিভিশন আছে, মোট 12টা। তার স্ট্রাকচার জানতে হবে, তার স্ট্রাকচার জানার সাথে সাথে কি জানতে হবে, সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে সেটাও জানতে হবে। এরপরে থাকছে কি লার্নিং টেক্সট মিনিং অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে এই 3টা জিনিস আমি তোমাদেরকে একসাথে করিয়ে দিচ্ছি যাতে আমাদের সময় একটু বাঁচে বা তোমরা যেন ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সেটা করতে পারো, কোন রকম সময় যেন নষ্ট না হয়। তবে বাসায় প্র্যাকটিস করার সময় তোমরা ঠিক ওভাবে করবে। এবার দেখ এখানে কি বলা হচ্ছে, once there lived an ideal king, এক সময় সেখানে এক অলস সাধক বাস করতেন। তাহলে এখানে যে কেউ হচ্ছে once, এক সময়, তাহলে সেটা বর্তমান সময় নয়, ভবিষ্যৎ সময় নয়, অতীতকালের কোন একটা সময়ের কথা বলা হয়েছে। আর সে কারণে কি হবে, এখানে ভার্বের পাস্ট টেন্স হবে, অতীতকাল হিসেবে। সুতরাং এখানে কি আসবে, once there, এখানে হয়ে যাবে কি lived, একটা ডি যোগ হবে। ওকে, আর কিছু হচ্ছে না। আমি ব্র্যাকেটে কি হচ্ছে সেটা আপাতত বুঝিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে তেমন কিছু চেঞ্জ করছি না, কিন্তু ব্র্যাকেটে চেঞ্জ করছি না, আন্ডারলাইনে চেঞ্জ করছি। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তিনি শারীরিক শ্রম করতেন না, করতেন না। নট আন্ডারগো আছে, নেগেটিভ আছে, যেহেতু অতীতকালের ঘটনা এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, ডু ভার্বে একটা ফর্ম আনতে হবে। সেটা কি হবে, ডু, ডাস, ডিড। এখানে কি হবে, ডিআইডি, ডিড, ডিড নট আন্ডারগো, এবং আন্ডারগো থেকে যাবে। কেন, আমরা যখনই অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের কোন একটা ফর্ম ব্যবহার করি তখন মূল ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তাহলে এখানে হয়ে যাবে ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। As a result, ফলে he get bulky and could not move from one place to another. ফলে তিনি ভারী হয়ে গিয়েছিলেন, ভারী হয়ে গিয়েছিলেন এবং অন্য স্থান, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন না। তাহলে দুদিক থেকে কি বোঝাচ্ছে, এটা পাস্ট টেন্স। সুতরাং এখানে গেট পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, গট। ওকে, হি কল ইন এ ডাক্তার, তিনি একজন ডাক্তার ডেকেছিলেন। তাও অতীতকালের ঘটনা, যেহেতু ডেকেছিলেন, ডাক্তার ডেকেছিলেন, সুতরাং এটা কি হবে, অতীতকালের ঘটনা। এখানে হয়ে যাবে ই ডি, হি কল ইন এ ডাক্তার। দ্য ডক্টর ড্যাশ ক্লেভার অ্যান্ড ওয়াইস, বি, ডাক্তার ছিলেন কি, ডাক্তারটি ছিলেন চতুর এবং জ্ঞানী, ছিলেন চলে হওয়া অর্থে, হলেন হয়
এখন ছিলেন, ছিলেন, পাস্ট টেন্স, অতীতকালের ঘটনা। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, ডাক্তার নিজেই ছিলেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হওয়া অর্থে ছিলেন অর্থে ব্যবহার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ওয়াজ ওয়্যার থেকে একটা বসবে। ওয়াজ কোথায় বসে? সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে কি বসবে? এখানে বসবে was. The doctor was clever and wise. He did not prescribe any medicine for the king. তিনি রাজার জন্য কোনো ওষুধ লিখেননি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, it did not, did অক্সিলারি ভার্ব করতে ব্যবহার হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, আর সেহেতু এখানে ভার্বের বেস ফর্ম এটা থেকেই যাবে। ওকে, এরপরে কি দেখো, any medicine for the king, তিনি রাজার জন্য কোনো ওষুধ লিখে দেননি। He asked the king to buy a club and move it in the air till his hands get moistened. তাহলে এখানে কি হচ্ছে, তিনি রাজাকে কি বললেন? তিনি রাজার জন্য কোনো ব্যবস্থাপত্র দিলেন না, তিনি রাজাকে একটি মুগুর কিনতে বললেন। ক্লাব, এখানে ক্লাব মানে মুগুর কিনতে বললেন, এটি বাতাসে নাড়াতে বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত তার হাত কি ভিজে যায়। অর্থ বলা হচ্ছে, অর্থাৎ ভিজে যায়, যতক্ষণ পর্যন্ত তার হাত না ঘামি বা ভিজে না যায় ততক্ষণ পর্যন্ত এটা কি করতে বলেছেন? বাতাসে নাড়াতে বলেছিলেন, অর্থাৎ বাতাসের মধ্যে সেটা ঘুরাতে বলেছেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আছে কি টু বাই, এই যে একটু আগে বললাম, এটা কি? এটা হচ্ছে তোমার ওই টু এর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এটা হচ্ছে যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, যে ফর্মটা সেটাই। তো এখানে দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে এ ক্লাব অ্যান্ড মুভ। তো অ্যান্ড দিয়ে দেখো, এখানে অ্যান্ড দিয়ে এখানে যে ভার্বের ফর্মটা ইউজ হয়েছে, এখানে সেই ভার্বটা ইউজ হবে বলে আমরা কি করছি? জানছি বা বুঝছি। আর সে কারণে এটারও কোনো পরিবর্তন হবে না, মুভ থেকে থাকবে, যেহেতু এটা কি প্রিপোজিশন টু এর পরে বসছে, ভার্বের বেস ফর্ম হবে। ইট ইন দ্য এয়ার অ্যান্ড টিল হিজ হ্যান্ডস, এখানে গেট আছে কিন্তু এটা কি হয়ে যাবে? যেহেতু অতীতকালের ঘটনা, সেহেতু এটা হয়ে যাবে গট, জিওটি, গট moistened. এবার এখানে কি বলছে? The king started following the prescription. এবার এখানে কি হবে দেখো, এখানে হবে ফলোইং, একটা হতে পারে ফলোইং, আবার হতে পারে ওই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম। কেন হতে পারে? এখানে দেখো, এখানে একটা ভার্ব আছে এবং পরবর্তীতে আর একটা ভার্ব আছে। আমরা জানি কি, পাশাপাশি যদি দুটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা একটা নিয়ম। আবার আমি যদি এটাকে ইনফিনিটিভ করতে যাই তাও শুদ্ধ হবে। তাহলে কি করতে হবে? এখানে টু ফলো দিতে হবে। তাহলে এখানে হবে টু ফলো হতে পারে, আবার কি হতে পারে? এখানে ফলোইং হতে পারে, FOLLOWING, ফলোইং দ্য প্রেসক্রিপশন। ওকে, এরপর দেখো, দাস দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম, অতঃপর রাজা তার সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। এই যে দেখো, মুক্তি পেয়েছিলেন। এই মুক্তি পাওয়ার কাজটা কিন্তু রাজা নিজে করতে পারেননি। রাজা যে কাজটা করেছিলেন তার ফলস্বরূপ সেটা উনি পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। সুতরাং এখানে এটা কি হবে? ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, প্যাসিভ ফর্ম হবে। কিন্তু তার আগে এখানে কি হবে? এখানে হবে একটা ওয়াজ। কেন হবে? কারণ এটা প্যাসিভ ফর্মে সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব আসে এবং তার সাথে কি তারপরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তাহলে এখানে was relieved of his problem. ওকে,
এখন দেখো আমরা এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটা জানলাম। আমি এখানে তোমাদের সুবিধার জন্য আনসার গুলো এখানে এবিসিডি করে লিখে দিয়েছি। এবার আরেকটা কাজ করছি কি দেখো, এতক্ষণ ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি, কিন্তু এখানে এই জিনিসটা একদম ক্লিয়ারলি তোমাদের সামনে লিখে দিয়েছি। তোমরা চাইলে এইটাও করতে পারো, এখান থেকে করলেও তোমরা বুঝে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মূল আনসারটা। তবে পরীক্ষার হলে লিখতে গেলে তো তোমাকে শুধু আনসারটা লিখতে হবে, এই আনসার গুলো লিখতে হবে ABCD দিয়ে। কিন্তু তুমি যখন ঘরে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে এটা এখানে আমি বলে দিলাম, শিখিয়ে দিলাম। আমি আগে থেকে তোমাদেরকে নিয়মে শিখিয়ে আসছি। আশা করছি জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।